আশা করছি আমরা সবাই ভালো আছি। তো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস উইথ ডিপেন্ডেন্ট স্যাম্পল নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস। ওখানে আমরা দুই ধরনের পপুলেশন নিয়ে কাজ করেছিলাম, টু সেট অফ স্যাম্পল নিয়ে কাজ করেছিলাম। যেমন ধরেন দুই ধরনের ড্রাগস দেয়া আছে, দুই ধরনের ড্রাগস একইভাবে ওজন বাড়াতে সক্ষম। সো দুটো ওষুধের মধ্যে কোনো কার্যকারিতার মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা এটা টেস্ট করতে দেখেছিলাম। আবার একইভাবে দেখেছিলাম দুইজন সেলসম্যানের সেলস পারফরমেন্স দেওয়া আছে, ওই দুইজনের সেলস পারফরমেন্সের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এমন টেস্ট আমরা গত ক্লাসে গত লাস্ট ইমিডিয়েট যেই প্রবলেমগুলো সলভ করছি সেখানে দেখেছিলাম। অর্থাৎ টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস, সেখানে এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখেছিলাম, যেখানে টু সেট অফ ডেটা নিয়ে টু সেট অফ পপুলেশন নিয়ে আমরা কাজ করেছি। তো আজকেটা দেখেন, in the previous section we assume that the two random samples drawn from the two populations are independent. আমরা দেখেছিলাম ওখানে ওগুলো স্বাধীন ছিল, যে দুটো পপুলেশন থেকে আমরা যে দুই ধরনের স্যাম্পল নিয়েছিলাম, র্যান্ডম স্যাম্পল নিয়েছিলাম, সেগুলো কি ছিল? স্বাধীন ছিল, অর্থাৎ একজন আরেকজনের উপরে নির্ভর করতো না। যেমন আমরা দুই ধরনের টু সেট অফ ড্রাগস আর গিভেন টু টু সেট অফ এই আপনার স্যাম্পলস, আমরা দুই ধরনের, একজনকে 5 জনকে আমি দিয়েছি ড্রাগ এ আর 7 জনকে দিয়েছি ড্রাগ বি, তাহলে দুই ধরনের মানুষকে আমি দিয়েছিলাম এবং ওখানে ইন্ডিপেন্ডেন্ট ছিল, অর্থাৎ একই ওষুধ আমি দুইজনকে দিই নাই। ওখানে ইন্ডিপেন্ডেন্সি ছিল, ওখানে কোনো ডিপেন্ডেন্সি ছিল না যে একই মানুষ আগে এবং পরে ওষুধ খাওয়ার আগে এবং পরে, এমন ছিল না। ওখানে ছিল আমি দুই ধরনের আলাদা আলাদা মানুষকে দুইটা আলাদা আলাদা স্যাম্পল দিয়েছিলাম। তো আজকে যে প্রবলেমটা করতে গেছি দেখেন, বলছি তখন ছিল টু পপুলেশনস ওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন সবসময় এমনটা হয় না। ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশনস দিস মে নট বি ট্রু। The samples are dependent if they are paired so that each observation in one sample is associated with some particular observation in the second sample. Because of this property, the test we are going to use will be called pair test. In this test, it is necessary that the observations in two samples be collected in the form called matched pairs. সব সময় যে আগেরটার মতো যে সব সময় ইন্ডিপেন্ডেন্সি থাকবে তেমন না। If two samples are dependent, they must have the same number of units. Instead of obtaining two random samples, we can get one random sample of pairs. The two methods associated with a pair will be rated each other. আচ্ছা, সহজ করে দেই। আমি যা পড়েছি আশা করি আপনারা বুঝেছেন, তারপর আমি সহজ করে বলছি। দেখেন, আমরা গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম, যে প্রবলেমগুলো করেছিলাম টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস, ওখানে খেয়াল করেন দুইটা স্যাম্পল ছিল, দুই ধরনের স্যাম্পল ছিল। আমরা কি করেছিলাম? দুই ধরনের ডেটা কালেক্ট করেছিলাম, দুই ধরনের আমরা কি মিন, দুইটা মিন বের করেছিলাম। ওখানে সিচুয়েশনটা ছিল কি? একই সিচুয়েশনটা ছিল একই, কিন্তু স্যাম্পল ছিল ভিন্ন। আজকে এখন যেটা করব সেখানে স্যাম্পলটা থাকবে সেম, বাট সিচুয়েশনটা হবে ভিন্ন। এখানে জোড়ায় জোড়ায় করব, অর্থাৎ একই স্যাম্পল ঔষধ খাওয়ার আগে এবং পরে, ট্রেনিং নেওয়ার আগে এবং পরে, এই ধরনের। এটাকে বলছি আমরা পেয়ার টি টেস্ট। এটাকে বলছি আমরা পেয়ার টি টেস্ট, যেখানে স্যাম্পলগুলো পরস্পর ডিপেন্ডেন্ট থাকবে। অর্থাৎ আমি একটা ক্লাসে জয়েন করেছি, আমি একটা জবে জয়েন করেছি। জবে জয়েন করার পর আমাকে কর্মদক্ষতা যাচাই করা হলো, এরপরে একটা ট্রেনিং দেওয়া হলো, ট্রেনিং দেওয়ার পর আবার আমার উপরে সে কর্মদক্ষতা যাচাই করা হলো। ট্রেনিং এর আগে এবং পরে এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার ট্রেনিংটা এফেক্টিভ ছিল কিনা। ঠিক আছে, এই ধরনের আগে এবং পরে, বিফোর ট্রেনিং, আফটার ট্রেনিং, ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট, এই টাইপের যদি আমরা করি তখন আমরা এটাকে বলছি পেয়ার টি টেস্ট। ঠিক আছে, সো দেখেন, suppose that two training methods are to be compared on the basis of average scores by management trainees divided into two equal size classes, one taught by each method. When experimental results are available, we test the null hypothesis that the means associated with the two methods are equal. অর্থাৎ আমি বলছিলাম যে আগের মতো এখানেও কিন্তু আমরা দুটো ডিফারেন্স নিয়ে কাজ করব। টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস বাট ডিপেন্ডেন্ট স্যাম্পল। স্যাম্পলগুলো কি হবে? ডিপেন্ডেন্ট স্যাম্পল, এবং এটাকে আমরা পেয়ার টি টেস্টও বলি। ডিপেন্ডেন্ট স্যাম্পল বলতে কি বোঝাচ্ছি? আসলে একই মানুষের উপরে আমি দুইবার ডেটা নিব। আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি, রেস্টুরেন্ট সম্পর্কে আমি আপনাকে কিছু এক্সপেকটেশন ছিল, আপনার কিছু ধারণা ছিল যে রেস্টুরেন্টের ডেকোরটা এমন হবে, ওয়াশরুমটা এমন হবে, পার্কিংটা এমন হবে, খাবারগুলো গরম হবে, ক্রিস্পি হবে, নরম হবে, টাটকা হবে, দামটা কম হবে, বেয়ারাদের আচরণ ভালো হবে। এগুলাকে আপনাকে যদি একটা মার্কিং করতে দেয়া হয়, আউট অফ 5 আপনি একটা মার্কিং করছেন 5 লাইকার স্কেলে,
5 পয়েন্ট লাইকার স্কেলে। ওকে, আপনি একটা মার্কিং করলেন। আবার আপনি একই সমস্ত সার্ভিস কনজিউম করার পরে আপনার থেকে আরেকটা ডেটা নেওয়া হলো, তখন আপনি আপনার পারসেপশনটা দেখবেন। একটা প্রথমে আপনি দিয়েছেন এক্সপেকটেশন, আপনার এই হোটেল সম্পর্কে আসার আগে আপনার এক্সপেকটেশন কি ছিল, যে এখানে একটা ডেকোরটা কেমন ছিল, ইন্টেরিয়র বা এই ধরনের যা যা আমি ক্রাইটেরিয়া বললাম ওগুলো সম্পর্কে আপনাকে একটা আমি কি দিলাম, একটা কোয়েশ্চেনিয়ার দিলাম, আপনি ওখানে 5 পয়েন্ট লাইকার স্কেলে কোয়েশ্চেনিয়ার দাগ দিলেন। এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে, বিলও দিয়ে দিয়েছেন, আপনি চলে যাবেন। ওই মুহূর্তে আমি ওই কাগজটাই আপনাকে আবার দিলাম, বললেন যে এখন আপনি কি দাগাবেন। ওটা তো ছিল, প্রথমটা ছিল আপনার এক্সপেকটেশন, বাট এখন হলো আপনার পারসেপশন বা অভিজ্ঞতা। আপনি খাওয়ার পরে আপনার কাছে কেমন লাগছে, তখন আপনি আবার দিবেন 5 4 3 2 1, 5 5 4 3 2 1 দাগাবেন। তখন এই দুইটার ডিফারেন্স, একই মানুষ, দেখেন একই মানুষ সার্ভিস নেওয়ার আগে তার এক্সপেকটেশন কি ছিল, সার্ভিসটা নেওয়ার পরে তার এই পারসেপশনটা কি, এই দুইটার ডিফারেন্সের মাঝখান থেকে আমি দেখবো যে আমাদের সার্ভিসে তিনি স্যাটিসফাইড কিনা। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি প্রশ্নটা, কনসেপ্টটা বুঝতে পারছেন? ইফতেখার, ডিড ইউ গেট মাই পয়েন্ট? আপনি কি আমার মানে কথাটা বুঝতে পারছেন? জি স্যার, চেষ্টা করতেছি না, আমার কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, যে খাবার আগে এবং পরে এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? জি। আমি আপনাদেরকে একটা স্ক্রিন দেখাচ্ছি, এটা একটা আর্টিকেল থেকে দেখাচ্ছি, আমার একটা আর্টিকেল, আপনারা একটু দেখেন। আমার একটা কোয়েশ্চেনিয়ার ছিল, এখান থেকে দেখেন, কাস্টমার্স এক্সপেকটেশন এন্ড পারসেপশনস অফ সার্ভিস কোয়ালিটি ইন চিটাগং সিটি রেস্টুরেন্ট সেটিংস। এখানে যে পারসেপশনটা দেখতে পাচ্ছেন এবং এক্সপেকটেশনটা দেখতে পাচ্ছেন, এই দুটোর ডিফারেন্স থেকে আমরা একটা মিন গ্যাপ বের করেছি। ওখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর অফ মিন, টি ফর্ম বের হয়েছিল, আমরা টু টেল টেস্ট করেছিলাম বাই ডিফল্ট। খেয়াল করে দেখেন, অ্যাট্রাকটিভ এক্সটেরিয়র, এইটাকে আমি আপনাকে রেটিং দিতে বলেছিলাম। তো যারা খাবার খাওয়ার আগে, অর্থাৎ এই আপনি রেস্টুরেন্টটাতে আসার আগেই আপনার কাছ থেকে, যখন আপনি এখানে বসার আগে আপনার কাছে কোনো পারসেপশন, অর্থাৎ আপনি এখনো কনজিউম করেন নাই সার্ভিসটা, ওই সময় আপনার কাছ থেকে একটা এক্সপেকটেশন ফর্মে কি নেওয়া হয়েছিল, আমি নিয়েছি, আপনার এই ডেটা নিয়েছি। তখন দেখা যাচ্ছে যারা যারা আমার মার্কিং করছিলেন তাদের সবার গ্যাভারেজ পেয়েছিলাম 5.46, এবং রেস্টুরেন্টের সার্ভিসটা নেওয়ার পরে, আফটার গেটিং দ্য সার্ভিস, ওনাদের কাছ থেকে যখন নিয়েছি তখন ডাটাটা পাইছি এরকম, এই মেইন। তাহলে দেখেন একটা নেগেটিভ গ্যাপ পেয়েছি, অর্থাৎ অ্যাট্রাকটিভ এক্সটেরিয়রে আমি নেগেটিভ গ্যাপ পেয়েছি, গ্যাপটা ছিল 1.15। এইভাবে ডাইনিং এরিয়া, ক্লিন অ্যান্ড ওয়েল ড্রেসড স্টাফ, রেস্টুরেন্টস ডেকোর, তারপরে অ্যাট্রাকটিভ মেনু, কমফোর্টেবল ডাইনিং এরিয়া, রেস্টরুম, ডাইনিং এরিয়া, এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেনিয়ার থেকে আমি কি নিলাম ওনাদের কাছ থেকে, যে আপনাদের ডেটাগুলো দেন, আপনারা বলেন যে আপনাদের এক্সপেকটেশনটা কেমন ছিল। হ্যাঁ, যেমন এই ধরেন আমার স্টাফস ক্যান আনসার কোয়েরিজ ফুললি, এটা নিয়ে আমাদের এক্সপেকটেশন ছিল 5.82, কিন্তু আমি যেটা খাবার পরে আমি যা দেখেছি যে আমি 5টা প্রশ্ন করলে আমাকে স্টাফরা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, বা আমাকে প্রপারলি সার্ভ করতে পেরেছে, এরকম ফিলিং সেফ, ফিলিং স্পেশাল, হ্যাঁ, এক্সপেন্সিভ ফুড আইটেমস, ওভারঅল স্যাটিসফ্যাকশন। এইভাবে করে আমি ওদের কাছ থেকে কিনে নিলাম একটা লাইকার্ট স্কেল দিয়ে, আমি কি করলাম ওদের থেকে 7 পয়েন্ট, এটা ছিল 7 পয়েন্ট লাইকার্ট স্কেল কোয়েশ্চেনিয়ার, এই যে ডাটাটা নিলাম, এই পারসেপশন এবং এক্সপেকটেশনের গ্যাপ থেকে আমি একটা পেয়ার ডিফারেন্স বের করলাম। দেখেন আমার ওভারঅল মিন গ্যাপ আসছে কি, পজিটিভ না নেগেটিভ? আমার ওভারঅল মিন গ্যাপ আসছে নেগেটিভ, অর্থাৎ ম্যাক্সিমাম ডাটাই আমি পেয়েছি আমার এক্সপেকটেশনের চেয়ে পারসেপশনটা কম। অর্থাৎ আমি আমার রেস্টুরেন্ট যেগুলোতে ভিজিট করেছি, ওই রেস্টুরেন্ট গুলোতে আমার প্রাপ্ত ডাটা থেকে বোঝা যাচ্ছে যে আমার যেটা এক্সপেকটেশন ছিল সেটা আমার ফুলফিল হয়নি, গ্যাপটা ছিল 0.83। এবং সবচেয়ে বেশি গ্যাপ, হাইয়েস্ট গ্যাপ পেয়েছি কোটাতে, এই দেখা যাচ্ছে এখানে 0.89, এখানে 0.91, 0.84, 0.90, হ্যাঁ 0.56, এইভাবে করে পেয়েছি। তাহলে হাইয়েস্ট গ্যাপটা পেয়েছি এক হিসেবে 0.91, অর্থাৎ রিলায়েবিলিটির দিক দিয়ে, টাইমলি সার্ভিস, প্রম্পট কারেকশন অফ সার্ভিস এরর, ট্রাস্টওয়ার্দিনেস, এক্সাক্ট বিল, এরর ফ্রি ফুড সার্ভিং, এগুলোতে ছিল গ্যাপটা সবচেয়ে বড়। আবার সবচেয়ে ছোট গ্যাপটা ছিল কোথায় দেখেন, 0.56 প্রাইসের দিক দিয়ে, যে আমি মনে করেছিলাম অনেক দাম হবে, কিন্তু আমার এক্সপেকটেশনের চেয়ে যে আমার প্রাইসটা পেয়েছে ওটা তুলনামূলক কি কম্পারেটিভলি কম ছিল, রিজনেবল ছিল। এই তো যাই হোক, আমাদের যেটা, আমার কনসেপ্টটা কি, আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো যে এই যে এই দুটো জিনিস আমি দেখলাম, এই গ্যাপটা থেকে আমরা কি বুঝলাম, যে আমি একই মানুষ, আমি রেস্টুরেন্টের খাবারটা গ্রহণ করার আগে আমার এক্সপেকটেশনটা কি ছিল,
আবার খাবারটা গ্রহণ করার পরে আমার পারসেপশনটা কি হলো, এই দুইটা ডিফারেন্সকে আমি স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেশন করে দেখব যে এটা কি, যে ডিফারেন্সটা পাচ্ছি এটাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা, আমি কি এটাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট বলতে পারি কিনা। তো যাই হোক, আমরা আজকের একটা প্রবলেম করে আগাই, তাহলে আসলে প্রবলেম নিয়ে আগাই, তাহলে আমরা মনে হয় এটা বুঝতে পারবো। তো আমাদের আজকে যেটা করছি, এখন আমাকে বলেন আপনারা কনসেপ্টটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন কিনা। আচ্ছা আসেন, আমাদের আজকে যে প্রবলেমটা করবো সেটাতে ফর্মুলাটা ইউজ করবো t equals to d bar root n divide by s, t equals to d bar root over n divide by s, d bar মানে ডেভিয়েশন যেটা আসবে তার মিন ইনটু root over n স্যাম্পল সাইজ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা তিনটা ফর্মুলা যে কোনো একটা ব্যবহার করতে পারি, আমি এটা প্রেফার করি। আসলে আমরা একটা প্রবলেমে যাই, প্রবলেমটা দেখতে দেখতে আমরা জিনিসটা নিয়ে আরো আলোচনা করব। এইগুলো সম্পর্কে আমরা জানি, ডিটা কি, ডি বারটা হলো যে ডেভিয়েশনটা আসবে সেটার আপনার ওয়েট মিন, এন রুট ওভার এন মানে হলো স্যাম্পল সাইজকে আমরা রুট করব, এস হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হলো এটা, বা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আসেন একটা প্রশ্ন দেখি, প্রশ্নটা পড়লে আমরা মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হবে। প্রশ্নটা পড়ে দেখি, ইলাস্ট্রেশন 5 পেজ নাম্বার 524। আমাদের যাদের বই আছে আপনারা সবাই বই খুলেন, বই থেকে দেখেন। সবার হাতে কি বই আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা আসেন, 10% were appointed in an officer cadre in an office। দেখেন বলছে 10 জন মানুষকে আমরা অফিসার ক্যাডারে নিয়োগ দিয়েছি। 10% were appointed in an officer cadre in an office. Their performance was noted by giving a test and the marks were recorded out of 100. They were given 4 months training and a test was held and marks were recorded out of 100। বলছে 10 জন মানুষকে আমরা কি করেছি, অফিসার ক্যাডারে নিয়োগ দিয়েছি এবং তাদেরকে তাদের পারফরমেন্সটা আমি একটা টেস্টের মাধ্যমে রেকর্ড করেছি 100 নাম্বারের মধ্যে, এবং তাদেরকে এরপরে 4 মাসের ট্রেনিং দেওয়া হয়েছে। 4 মাস ট্রেনিং দেওয়ার পরে ওদের থেকে আবার কি করেছি, আবার ওদেরকে আমি পরীক্ষায় বসিয়েছি। দেখেন বিফোর ট্রেনিং এবিসি এনারা দেখেন কি পেয়েছে বিফোর ট্রেনিং। ফার্স্ট 80, 76, 70, 92। যিনি প্রথম ট্রেনিং এর আগে 80 পেয়েছেন, উনি ট্রেনিং করার পর পেয়েছেন 84। ঠিক আছে, তাহলে ওনার 4 নাম্বার বেড়েছে, ট্রেনিং করার পর ওনার 4 নাম্বার বেড়েছে। আবার যিনি প্রথমে ট্রেনিং ছাড়াই 76 পেয়েছিলেন, উনি ট্রেনিং করার পরে কি 70 পেয়েছেন, তাহলে ওনার ক্ষেত্রে তো কমেছে। 92 পেয়েছিলেন, 96 পেয়েছেন, ওনার বেড়েছে। দেখা যাচ্ছে ইনার বেড়েছে, ইনার কমেছে, ইনার আবার বেড়েছে, ইনার অনেক বেড়েছে, ইনার যা ছিল তাই আছে, ইনি কমেছে, ইনার বেড়েছে, ইনার বেড়েছে, বেড়েছে, কমেছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 2, 4, 6, 8, 10 জন যে পরীক্ষার্থী, আমি যেই চাকরিতে আমি 10 জন স্যাম্পল হিসেবে নিয়েছি, এই 10 জনকে ট্রেনিং দেওয়ার আগে খেয়াল করেন, ট্রেনিং দেওয়ার আগে ওনারা যা নাম্বার পেয়েছে, ট্রেনিং দেওয়ার পরে বেশিরভাগের কিন্তু নাম্বারটা কি বেড়েছে, একজনের যা ছিল তাই রয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওটা আমি কাউন্ট করছি আপাতত, জাস্ট আমরা এভারেজ হিসেবে দেখছি। দেখেন 6 জনের নাম্বার বেড়েছে আর 3 জনের নাম্বার কমেছে। মানে কি, ট্রেনিং দেওয়ার পরে ওরা আরো নাম্বার বাড়ার কথা ছিল কিন্তু বরং কমেছে, অর্থাৎ ওরা ট্রেনিং ছাড়াই অনেক ভালো কাজ করছিল। ওনারা দে ওয়ার হাইলি ট্রেন্ড, তারা সেলফ এক্সপ্লেনেটরি ছিল, প্লাস তারা সেলফ ট্রেন্ড ছিল, তাদের কর্মদক্ষতা আগে থেকেই ভালো ছিল, বরং আমরা ট্রেনিংটা করার পর ওনারা কমে গেছে। তো এটা একটা স্টাডির বিষয়। এখন আমাকে দেখতে বলছে can it be concluded that the employees have been benefited by the training? এমপ্লয়ীদের কি ট্রেনিং এর মাধ্যমে উপকার হয়েছে বলে আমরা বলতে পারি? এখন আমি নরমালি আমাদের নাল হাইপোথিসিসটা কি, নাল হাইপোথিসিসটা হলো এটা there is no significant difference between sample statistic and hypothesized population statistic। আমরা বলবো যে কোনো ডিফারেন্স নাই। সো কখন আমাদের আগের এবং পরের পারফরম্যান্সের ডিফারেন্সটা থাকবে না বা ডিফারেন্সটা সিগনিফিকেন্ট হবে না? ট্রেনিংটা ইফেক্টিভ হলে তো অবশ্যই সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকার কথা। তো যদি আমি ধরেই নেই যে আমাদের কোনো উন্নতি হয় নাই, তাহলে এর মানে কি, আমার আগে নাম্বার যা ছিল এখনো তা নাম্বার আছে, অথবা আগে যা নাম্বার ছিল এখন যা নাম্বার আছে, দুটোটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা ততটা সিগনিফিকেন্ট না। এটা কখন হতে পারে? যদি ট্রেনিংটা ইফেক্টিভ না হয়।
তাহলে আমরা নাল হাইপোথিসিস ধরবো। Let us take the null hypothesis that the employees have not been benefited by the training. আমরা নাল হাইপোথিসিসটা বুঝতে পেরেছি? ইফতেখার বুঝতে পারছেন নাল হাইপোথিসিসটা? ইফতেখার জি আছেন? স্যার। ওকে, আমরা নাল হাইপোথিসিস ধরেছি the employees have not been benefited by the training। এখানে একটা বিন দিবেন, একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। তো যাই হোক, এখানে দেখেন আমরা বিফোর এবং আফটারে কোনো প্রবলেম আশা করি এখন পর্যন্ত আপনাদের হবে না, তবে ইন জেনারেলি আমাদের আপনি এটা দুটোই করতে পারেন বিফোর এবং আফটার থেকে, কারণ এটা আমরা স্কোয়ারটা নিয়ে নিব। স্কোয়ার নিয়ে নিলে দুটোই কিন্তু আমার পজিটিভ ফিগার চলে আসবে। খেয়াল করেন, আমরা এখানে বিফোর থেকে আফটারটা ডিফারেন্সটা নিয়েছি, ফার্স্ট থেকে সেকেন্ডের ডিফারেন্সটা নিয়েছি। ডি ডি মানে হলো যে ডেভিয়েশন, দুজনের পার্থক্যটা, এই দুইটার বিয়োগফলটা। সো 80 মাইনাস, হ্যাঁ 80 মাইনাস 84 মাইনাস 4, মাইনাস 4 কে স্কোয়ার করলে 16। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বের করছি। 76 মাইনাস 70 ইকুয়ালস টু প্লাস 6, প্লাস 6 কে স্কোয়ার করলে 36, মাইনাস 4 মাইনাস 4 কে স্কোয়ার করলে 16, 60 মাইনাস 80 সমান সমান মাইনাস 20, এটাকে স্কোয়ার করলে 40, 400। অ্যাকচুয়ালি আমরা কি করছি, এই যে বিফোর এবং আফটারের মধ্যে কি করছি, ডিফারেন্সটা বের করতেছি। ওই ডিফারেন্সটাকেই বলতেছি আমি ডি, এবং এটাকে যখন স্কোয়ার করতেছি তখন আমরা বলতেছি ডি স্কোয়ার। ওকে, এটাই হলো আমার সিম্পল ক্যালকুলেশন। তা দেখেন, আমরা যেগুলো বের করলাম ইন্ডিভিজুয়াল ডাটাগুলোকে আমরা যদি সাম করি তাহলে কি পাচ্ছি, সামেশন ডি সমান সমান মাইনাস 40, আবার সামেশন ডি স্কোয়ার সমান সমান 880। এখন আসেন, আমার টি এর ফর্মুলা হলো কি, টি ইকুয়ালস টু ডি বার রুট ওভার এন ডিভাইড বাই এস। তো ডি বার মানে, যেখানে এখানে বেশি ডেটা নেই, সিম্পল মাত্র 10 জনের ডেটা আছে, তাহলে মাইনাস 40 সামেশন ডি ডিভাইড বাই এন। আমি এখানে কোনো অ্যাজিউম মিন ধরি নাই, তাহলে সামেশন ডি ডিভাইড বাই এন ডাইরেক্ট মেথডেই করে ফেলেছি। মাইনাস 40 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু মাইনাস 4, তাহলে ডি বার পেয়ে গেলাম। এই ডি বারটা আমি পেয়ে গেলাম, ডি বার পেয়ে গেলাম। এন এর মান আমি জানি 10, স্যাম্পল একই। এই এমপ্লয়ি কারা, এই 10 জনই কিন্তু আমার এমপ্লয়ি। এন এর মান 10, এই 10 জনেরই আমি ট্রেনিং দেওয়ার পূর্বে একবার মার্কিং করছিলাম, ট্রেনিং দেওয়ার পরে আবার মার্কিং করছিলাম। আসেন, তাহলে আমি ডি বার পেয়ে গেছি 4 মাইনাস 4, আবার এন মানে হলো 10, তাহলে রুট ওভার এন এর জায়গায় আমি কি লিখতে হবে, এন এর জায়গায় 10 লিখতে হবে, জেনে গেছি। কিন্তু এস এর মান আমার জানা নাই, এসটা আমাকে বের করতে হবে। আসেন, এস এর ফর্মুলা আমরা দুটোই, আমরা যে কোনো একটা লিখতে পারি। এখানে আমরা যে দেখেছি, এখানে যে কোনো একটা লিখতে পারি। সামেশন ডি স্কয়ার ডিভাইড বাই এন মাইনাস 1, সামেশন ডি হোল স্কয়ার ডিভাইড বাই এন ইনটু এন মাইনাস 1, এটাও আমরা লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যেটা লেখা আছে ওটা ছাড়া আরেকটা নিয়ে দেখি, এটা নিয়ে দেখতে পারি। সামেশন ডি স্কয়ার ডিভাইড বাই এন মাইনাস 1, আমি মানগুলোই বসাই দিই, আমার এগুলো প্রয়োজন নেই প্রতিটা লেখার। আমরা এই সূত্রটাতে এই মানগুলো বসিয়ে দেই। আমার সামেশন ডি স্কয়ার সমান কত আসছে, 880। সামেশন ডি স্কয়ারটা একটু মনে রাখেন, 880। খেয়াল করেন, ফর্মুলা হলো সামেশন ডি স্কয়ার ডিভাইড বাই এন মাইনাস 1। তাহলে এখানে যদি আমি মানটা বসাই কি দাঁড়াচ্ছে, সামেশন ডি স্কয়ার কত পেয়েছিলাম, তো কেউ বলেন কত পেয়েছিলাম, 880। তাহলে 880 এখানে বসাই, ডিভাইডেড বাই n মাইনাস 1, n এর মান ছিল 10, তাহলে এখানে আসবে 9 মাইনাস সামেশন ডি সমান কত ছিল, মাইনাস 40। সামেশন ডি সমান ছিল মাইনাস 40, তাহলে মাইনাস 40 যদি বসাই, মাইনাস 40 হোল স্কয়ার, মাইনাস 40 হোল স্কয়ার ডিভাইড বাই n ইনটু n মাইনাস 1, তাহলে 9 ইনটু 9 মাইনাস 1, তাহলে 8 নং কত, 72। কেউ একজন ক্যালকুলেশন করে আমাকে জানান, এটা পুরোটাকে ক্যালকুলেশন করে রুট করলে কি আসে, বলেন। 9 into n minus 1 9 into 9 কোথায়,
বলেন বলেন। n না 10 into 10 minus 1 হবে, 10 into 10 minus তাহলে 1 হবে এখানে। 90 আসে স্যার। 10 into 10 ওকে, তাহলে এটা কারেকশন করতে হবে, ভুল হয়েছে। ওকে, থ্যাংক ইউ। 10 into 10 minus 1, ওকে, 10 into 10 minus 1 হলো 9.90। থ্যাংক ইউ, ফাইন। এখন আপনারা ঠিক ক্যালকুলেশন আছে করেন। অ্যানসার মিলে স্যার। ওকে, এটা দিয়ে ক্যালকুলেশন করলে আনসার কত আসে? 8.944। ওকে, 8.94। আমরা একটু কনসেন্ট্রেট করব, হ্যাঁ, জাস্ট আমি যেটা বলছি ওটা শুনবো না, একটু দেখবেন। ক্যালকুলেটর নিজেরটা ব্যবহার করব আমরা, হ্যাঁ। আচ্ছা আসেন, তাহলে আমাদের মান পেয়ে গেছি 8.944। তাহলে আমরা আমাদের এস এর মান পেয়েছি কত? 8.944। ওকে, সো 8.944টা আমরা এখন বসিয়ে দেই এস এর জায়গায়। তাহলে আমাদের যে টি এর ভ্যালুটা পেলাম কত? -1.414, -1.414। এখানে মাইনাসটা আমরা ইগনোর করব, আমার ভ্যালু আসছে 1.414। আমার টি ভ্যালু আসছে, এটা কি ভ্যালু? ইফতেখার, এটা কি ভ্যালু? এটা কি ক্যালকুলেট ভ্যালু না টেবিল ভ্যালু? এটা ক্যালকুলেটেড ভ্যালু। ওকে, তাহলে টেবিল ভ্যালু কিভাবে বের করব? তাহলে এখানে 5% সিগনিফিক্যান্স কেন 5% সিগনিফিকেন্স কেন হবে? কারণ এখানে কোনো লেভেল অফ সিগনিফিক্যান্স বলা নেই। আচ্ছা, যেহেতু লেভেল অফ সিগনিফিকেন্স বলা নাই, সংশয় মাত্রা বা লেভেল অফ সিগনিফিকেন্স আমরা এখানে 5% বাই ডিফল্ট ধরে নিচ্ছি। আর আমার ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা কি? n-1। দেখেন, স্যাম্পল যেহেতু 10 জন, 10 জনের বাড়তি নাই, একই স্যাম্পল। কিন্তু আগের অঙ্কটাতে কি ছিল? n1 + n2 - 2 ছিল ডিগ্রি অফ ফ্রিডম, ওখানে 2 সেট অফ স্যাম্পল ছিল। কিন্তু এখানে স্যাম্পল সেট একটাই, শুধু পরীক্ষা মানে ওই আপনার এই ট্রেনিং এর আগে এবং পরে। অর্থাৎ এখানে খেয়াল করেন, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পার্থক্যটা কি। না হয় পরীক্ষার হলে আমরা ম্যাথগুলোতে মানে হয়ে যাবে, কনফিউজড হয়ে যাব, দ্বিধান্বিত হয়ে পড়বো। সমস্যাটা কোথায়? আমাদের আগের যে ম্যাথটা করেছি ওখানে ছিল 2 সেট অফ স্যাম্পলস, 2 ড্রাগস, 2 সেলস পারসন, কিন্তু সিচুয়েশন ছিল সেম। কিন্তু এখানে 1 সেট অফ স্যাম্পল বাট দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। আগেরটাতে ডাটাগুলো ছিল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে ডাটাগুলো ডিপেন্ডেন্ট। একই মানুষের আগে এবং পরে পরীক্ষা করতেছি, ওকে, ট্রেনিং এর আগে এবং ট্রেনিং এর পরে। সো আসেন আমরা টেবলে চলে যাই। ডিগ্রি অফ ফ্রিডম কত? 9, n-1। ডিগ্রি অফ ফ্রিডম 9, লেভেল অফ সিগনিফিকেন্স 5%। তাহলে আমরা চলে যাই 9 হলে এ হলে কত হবে? হ্যাঁ, 9 হলে খেয়াল করেন, আমার ডিগ্রি অফ ফ্রিডম কত? 9, আমার লেভেল অফ সিগনিফিকেন্স 5%, টোটাল টেস্টে। তাহলে আমার মান কত আসবে? 2.262, 2.262। তাহলে আমার মান আসে 2.262। এটা কি? এটা হলো আমার টেবল ভ্যালু। এটা কোন ভ্যালু? এটা হলো আমার টেবল ভ্যালু, ওকে। এটা ছিল আমার ক্যালকুলেটেড ভ্যালু। এটা কোন ভ্যালু ছিল? এটা ছিল ক্যালকুলেটেড ভ্যালু। আর এটা কি? এটা হলো আমার টেবল ভ্যালু। এখন টেবল ভ্যালু বড় না ক্যালকুলেট ভ্যালু বড়? টেবিল ভ্যালু বড়। টেবল ভ্যালুটা বড়। টেবল ভ্যালু বড় হলে আমরা কি নাল হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব? অ্যাকসেপ্ট করব। ওকে, সো সিন্স টেবল ভ্যালু ইজ হায়ার দেন ক্যালকুলেটেড ভ্যালু, অথবা এভাবে লিখতে পারেন, সিন্স ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দেন টেবল ভ্যালু, the null hypothesis is true, but the null hypothesis is accepted. তো null hypothesis accept হলে আমি যেটা ধরেছি সেটাই বসে যাবে। আমি কি ধরেছিলাম? let the null hypothesis be that employees have not been benefited by the training। এর মানে আমরা বলতে পারছি the employees have not been benefited by the training, অর্থাৎ ট্রেনিংটা কি ছিল না? ইফেক্টিভ ছিল না। এখন এটুকুতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই ক্যালকুলেশনটুকু, এই প্রশ্নটুকু, এই শর্তটুকু আমরা বুঝেছি কিনা? এনিওয়ান? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট আস্ক মি নাও। জিয়াউর রহমান, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, সিম্পল। আপনারা দেখেন ইলাস্ট্রেশন 9টাও সেম। 10 workers were given a training program with a view to shorten their assembly time for a certain mechanism. The results of the time and motion studies before and after training program are given below. ওকে, দেখেন এখানে কি করছি আমরা? একই জিনিস
10 জন ওয়ার্কারকে বেছে নিয়েছি। আমরা অ্যাসেম্বলিং কি বুঝি? অ্যাসেম্বলিং মানে তো বুঝি না। যেমন ধরেন আপনি একটা পিসি, একটা সিস্টেম নিবেন, একটা কম্পিউটার কিনবেন, হ্যাঁ, তো আপনি কম্পিউটারের বিভিন্ন পার্টস গুলো কিনেন এবং ওরা করে কি এটাকে আপনাকে অ্যাসেম্বলিং করে দেয়। আপনি র্যাম কিনেন, রম কিনেন, হার্ড ডিস্ক আর কি, গ্রাফিক্স কার্ড কিনেন, একটা ক্যাসিং কিনেন, এরকম আরো অনেকগুলো, আপনি প্রসেসর কিনেন, আপনি ওখানে পাওয়ার সাপ্লায়ার কিনেন, এরকম অনেকগুলো মাদারবোর্ড নেন। এগুলো সবগুলো আপনি যখন নিয়ে সেটটা করে দেন তখন তারা কি করে ওগুলোকে অ্যামালগামেট বা অ্যাসেম্বলিং করে। অ্যাসেম্বলিং করে আপনাকে একটা পুরো সিপিইউ সিস্টেম রেডি করে দেয়। সো বলতেছে আমি 10 জন ওয়ার্কারকে বেছে নিয়েছি। ওকে, আমি 10 জনকে বেছে নিয়েছি। 10 জনকে বেছে নিয়ে আমি প্রথমে ওদের একটা মোশন, টাইম এন্ড মোশন স্টাডি করছি। প্রথমে আমরা দেখলাম যে কোনো স্টাডি করার আগে, কোনো ট্রেনিং দেওয়ার আগে ওদের এই রেট ছিল। এই 1 থেকে 10 জনের, একজনের 15 মিনিট লাগতো, একজনের 18 মিনিট লাগতো, এভাবে করে মিনিটসে দিয়েছি, মিনিটস। অর্থাৎ ওদের কি লাগতো, এই 10 জন ওয়ার্কারের সময়টা দেখলাম। প্রথম ওয়ার্কারের 15 মিনিট লাগতো অ্যাসেম্বলিং করতে, আরেকজন ওয়ার্কারের 18 মিনিট লাগতো, 20 মিনিট, 17 মিনিট, 16 মিনিট, 14 মিনিট, 21 মিনিট, এভাবে করে। এরপর আমি ওদেরকে কি করলাম, এই অ্যাসেম্বলিং এর উপর ওদেরকে একটা ট্রেনিং দিলাম। ট্রেনিং দেওয়ার পরে কি দেখা যাচ্ছে, দেওয়ার পরে দেখা যাচ্ছে যিনি 15 মিনিটে করতেন উনি 14 মিনিটে করছে। তাহলে এটা কি পজিটিভ না? খেয়াল করেন, যিনি আগে 15 মিনিটে করছে উনি এখন কি 14 মিনিটে করতে পারতেছেন, তাহলে ওনার সময়টা কম লাগলো, ওনার ক্ষেত্রে রেজাল্টটা পজিটিভ। আগে যিনি 18 মিনিট লাগতো উনার এখন 16 মিনিট লাগছে, তাহলে ওনার ক্ষেত্রে ভালো, ইমপ্রুভ হয়েছে। আগে যার 20 মিনিট লাগতো এখন তার 21 মিনিট লাগতেছে, তাহলে ইনার তো আরো কার্যক্ষমতা কমছে, এনার আরো সময় বেশি লাগলো। এই নিয়মে, আগের নিয়মে তো উনি আরো 1 মিনিট আগে করতে পারতো, যিনি 17 মিনিটে করতো উনি 10 মিনিটে করতে পারতেছে। অর্থাৎ উনার পারফরমেন্সটা কি হলো, বেড়েছে। আর যিনি 16 মিনিটে করতো উনি 15 মিনিটে, তাহলে উনার পারফরমেন্স ভালো হয়েছে। যিনি 14 মিনিটে উনার 18 মিনিট লাগতেছে, তার মানে কি উনার নেগেটিভ, উনার আরো বরং কি হয়েছে, সময়টা বেশি লাগতেছে অ্যাসেম্বলিং করতে। যিনি 21 মিনিটে করতো উনার 19 মিনিটে হয়, তাহলে উনার ক্ষেত্রে সময়টা কমছে অ্যাসেম্বলিং এর। যিনি 19 মিনিট উনার 16 মিনিট, 13 মিনিট হলে 14 মিনিট, ইনার তো আরো পারফরমেন্স খারাপ হয়েছে। ইনি আগে নিজের নিয়মে যেভাবে করতো সেভাবে 13 মিনিটে পারতো, ট্রেনিং এ যেভাবে শিখাইছে সেভাবে করতে কি উনার 14 মিনিট লাগছে। যিনি আর 22 মিনিট ছিল তিন আর 20 মিনিট লাগছে। তাহলে দেখা যাচ্ছে কি এই 10 জনের মধ্যে 7 জনের কি হয়েছে, আগের চেয়ে দ্রুত অ্যাসেম্বলিং করতে পারছে, আর 3 জন আগের চেয়ে দেরিতে অ্যাসেম্বলিং করছে। আচ্ছা, আমরা কি এই কোয়েশ্চেনটুকু কি আমরা ক্লিয়ার কিনা, সবাই কোয়েশ্চেনটা বুঝতে পারছি? আমি আপনাদের যে কোনো একজনকে জিজ্ঞেস করতেছি, রাইহান আপনি কি প্রশ্ন বুঝতে পারছেন? ইফতেখার প্রশ্ন বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমাকে বলেন তো আমি এখানে কি বুঝলেন আপনি, এই ডিফারেন্সটা থেকে কি বুঝলেন আপনি আপনার মতো করে একটু আমাকে বলুন তো। স্যার এখানে অ্যাসেম্বলিং যারা করতো তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং এর পর দেখা গেছে ট্রেনিং এর আগের ডাটা এবং পরের ডাটা দেওয়া আছে। এখন স্যার খালি চোখে দেখা যাচ্ছে স্যার বেশিরভাগ ক্ষেত্রেই আগের মানে বেশি জনেরই আগের তুলনায় কম সময়ে কাজটা করতে পারতেছে, পারফরমেন্স ভালো দেখা যাচ্ছে আর কি স্যার। আচ্ছা, এখন এটা দিয়ে কি আমরা বলে দিতে পারি যে ট্রেনিংটা ইফেক্টিভ, নাকি না টেস্ট স্যার, করে দেখতে হবে? টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, টেস্ট করে এই জন্যই দেখবো, আমাকে দেখতে হবে ডাটাগুলো কি আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন কিনা বা নর্মাল পপুলেশন থেকে নেওয়া হয়েছে কিনা, সেটা আমরা টেস্ট করে দেখবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা টি-টেস্টের হাইপোথিসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস উইথ দি ডিপেন্ডেন্ট স্যাম্পল, এই নিয়মে যাব। তাহলে একইভাবে আমরা আগের মতোই ডিটা নিয়ে নেই, ডেভিয়েশনটা বের করে নেই, ডেভিয়েশনটাকে স্কোয়ার করে ডি স্কোয়ার করে নেই, নিলাম, সামেশন ডি আসলো আমার 12, সামেশন ডি স্কোয়ার আসলো 90। ওকে, সো এক্ষেত্রে দেখেন সামেশন ডি স্কোয়ার ডিভাইড বাই n - 1 মাইনাস সামেশন ডি হোল স্কোয়ার ডিভাইড বাই n ইনটু n - 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 90 মাইনাস ডিভাইড বাই 9 মাইনাস 12 হোল স্কোয়ার ডিভাইড বাই 10 ইনটু 9। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 2.898। এটা হলো আমার কি, এটা পেয়েছি কি আমি পেয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমি এস এর মান পেয়ে গেলাম 2.898। আমার ডি বার বা ডেভিয়েশনের যেটা মিন সেটা পেয়ে গেছি 1.2, আর আমার এন সাইজ হলো 10। এখানে 10 জনের থেকে আমি টেস্টটা করেছি আগে এবং পরে, তো সেটা পেয়েছি 10। তাহলে আমি যদি মানগুলো বসিয়ে দেই 1.2 ও 2.898
1.2 এবং √10 মানে 3.162, তাহলে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 1.309। এটা হলো আমার ক্যালকুলেটেড ভ্যালু 1.309। এখন এখানে স্যাম্পল সাইজ ছিল আমার 10, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে 10 - 1 মানে 9। আর লেভেল অফ সিগনিফিকেন্স বাই ডিফল্ট আমি 5% ধরে নিচ্ছি, 2.262। সেটা আমরা একটু আগেও দেখেছি। এই 5% লেভেল অফ সিগনিফিকেন্সে ডিগ্রি অফ ফ্রিডম 9 হলে আমাদের টেল টেস্টে 2.262 আসছে। সো এখানে এখন দেখেন আমার স্যাম্পল ভ্যালু এবং আমাদের টেবিল ভ্যালু এবং ক্যালকুলেট ভ্যালু কোনটা বড়? টেবিল ভ্যালু। টেবিল ভ্যালুটা বড়। আমার টেবিল ভ্যালুটা এখানেও বড়। তো টেবিল ভ্যালু বড় হলে নাল হাইপোথিসিস কি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? অ্যাকসেপ্ট হবে স্যার। অ্যাকসেপ্ট হবে। ওকে ফাইন। তাহলে আমি আমার নাল হাইপোথিসিস কি ধরেছিলাম? Let us take the null hypothesis that the training program has not helped in reducing the average assembling time. আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন? ইফতেখার, আমাকে একটু আপনি বলেন তো, আমি এই নাল হাইপোথিসিসটা কেন ধরেছিলাম? স্যার has not helped কেন ধরেছিলাম? আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে স্যার এখানে স্যাম্পল মিন আর পপুলেশন মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য থাকবে না। তো স্যাম্পল মিন আর এখানে আমি একটু কারেকশন করতেছি। এখানে অ্যাকচুয়ালি পপুলেশন মিন না, এখানে দুইটাই স্যাম্পল মিন, ঠিক আছে? কিন্তু আমার নাল হাইপোথিসিস হলো দুজনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, সেটাই আমার নাল হাইপোথিসিস, ঠিক আছে? সো ওকে, প্লিজ কন্টিনিউ। এখন স্যার যদি কোনো পার্থক্য নাই থাকে তাহলে তো স্যার এই যে ট্রেনিংটা মানে হেল্পফুল হয় নাই আর কি, এজন্য এখানে সেটাই আমি নাল হাইপোথিসিস ধরেছি। হ্যাঁ, আমি প্রথমে নাল হাইপোথিসিস ধরছি যে দুজনের তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য পারফরমেন্সের মধ্যে হয়নি। তো তাৎপর্যপূর্ণ পার্থক্য হয় না, এটা কোনটাকে সাপোর্ট করে? ট্রেনিং ইফেক্টিভ হওয়াকে নাকি ট্রেনিং ইফেক্টিভ না হওয়াকে? সো যেহেতু এটা ট্রেনিং ইফেক্টিভ না হওয়াকে সাপোর্ট করে, সেই জন্য আমি এখানে নাল হাইপোথিসিস ধরেছি দ্য ট্রেনিং প্রোগ্রাম হ্যাজ নট হেল্পড ইন রিডিউসিং দ্য অ্যাভারেজ অ্যাসেম্বলিং টাইম। ওকে, সো সেটা ধরে করেছি। যেহেতু এখন নাল হাইপোথিসিস আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে, তাহলে আমি লিখবো দ্য ট্রেনিং প্রোগ্রাম হ্যাজ নট শর্টেন্ড দ্য অ্যাভারেজ অ্যাসেম্বলিং টাইম। অর্থাৎ যাদের অ্যাসেম্বলিং টাইম যে অ্যাভারেজ অ্যাসেম্বলিং টাইম যে কমিয়েছে, সেই কমানোটা অত বেশি সিগনিফিকেন্ট না, ঠিক আছে? তো আশা করি আমরা এই দুটো ম্যাথস থেকে আমরা এই যে টি-টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন টু মিনস উইথ ডিপেন্ডেন্ট স্যাম্পল, এই প্রবলেমগুলো নিয়ে আমরা আশা করি যে কোনো ধরনের প্রবলেম যদি এখান থেকে আসে, এই ধরনের নিয়ম থেকে আসে, আমরা সলভ করতে পারবো। এখন এই দুটো ম্যাথসে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। কারো কোনো প্রবলেম আছে কি? বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. ওকে।